বাবা মা, আমি কিভাবে এমন একটা মেয়েকে বিয়ে করব? সে এখনো জীবনটাই বুঝতে শেখেনি। আমি এই দায়িত্ব নিতে পারবো না। তুই শুধু তোর দিকটা ভাবছিস, আমাদের দিকটা দেখছিস না। আমরা তোর জন্য কখনো ভুল সিদ্ধান্ত নেইনি। ছোটবেলায় আমি আমার বন্ধুর কাছে কথা দিয়েছি, এখন পিছিয়ে গেলে আমি মুখ দেখাবো কি করে? আমার জীবনের চেয়ে তোমার বন্ধুকে দেওয়া কথা তোমার কাছে বড় হয়ে গেল বাবা। তুমি আমার জীবনের কথা একবারও ভাবছো না। আমার ভবিষ্যৎ যে নষ্ট হয়ে যাবে। এত ছোট্ট একটা মেয়ে, ওর কি এখনো স্বামী সংসার বোঝার বয়স হয়েছে? সারাদিন কাজ করে বাসায় ফেরার পথে যদি সামনে টাওয়ারটা এগিয়ে দিতে না পারে, খাবারটা সুন্দর করে টেবিলে না রাখতে পারে, সুন্দর করে যদি একটু কথাই না বলতে পারে, তাহলে এই মেয়েকে বিয়ে করে আমার কি হবে? একটা মেয়েকে বিয়ে করা মানে কি শুধু সেই তো দেখাশোনা করবে? তোর কোনো দায়িত্ব নেই। তুই যদি তাকে একজন জীবনসঙ্গী হিসেবে সম্মান করিস, তুই যদি তাকে ভালোবাসিস, দেখবি এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর মেয়েরা এমনিতেই একটু কম বয়সে ম্যাচিউর হয়ে যায়, তাই এ নিয়ে চিন্তা করতে হবে না। তুই দেখবি সব ঠিকঠাকই হবে। দেখো বাবা, তুমি যাই বলো, আমি এখন বিয়ে করতে পারবো না। আর এরকম ছোট্ট একটা মেয়েকে তো আরও না। সবে মাত্র আমি চাকরিটা নিয়েছি, আমাকে একটু সেটেল হতে দাও। তুই জানিস আমি যখন আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তখন আমাদের পরিস্থিতি কী ছিল? আমি ব্যবসায় বিরাট লস করি এবং আমার অনেক লোন হয়ে যায়। আমি কি করব কিছুই ভাবতে পারছিলাম না। চারিদিকে অন্ধকার দেখছিলাম। তখন আমার বন্ধু এসে আমার পাশে দাঁড়ায়, আমাকে টাকা পয়সা এবং ব্যবসায় বিভিন্নভাবে হেল্প করে। সে শুধু একটা জিনিসই আমার কাছে চেয়েছিল, সেটা হলো তার মেয়েকে আমার ছেলে মানে তোর সাথে বিয়ে দিতে। এবং আমি তাকে কথাও দিয়েছিলাম। এখন বাবা তুই বল, আমি যদি আমার কথা না রাখি তাহলে আমি আমার বন্ধুর কাছে কিভাবে মুখ দেখাবো? কিন্তু বাবা, এই সময় আর সেই সময় এক নয়। তুমি কথাটা বলেছিলে, আমি তো বলিনি। আমাকে কেন এই বোঝা নিতে হবে? তুই এটা বোঝার চেষ্টা করছিস না যে এই বিয়ে শুধু দুজন মানুষের নয়, দুই পরিবারের আত্মার সম্পর্ক। তুই যদি বিয়েটা না করিস, আমাদের মান সম্মান সব মাটিতে মিশে যাবে। তোমাদের মান সম্মান রক্ষা করতে আমার জীবন দিয়ে দিতে হবে? মা, এটা ন্যায়সঙ্গত নয়। ওর জীবনও নষ্ট হবে, আর আমার জীবনও। কিছুই নষ্ট হবে না, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। রাতে খাবার টেবিলে বসে ফিরোজ চৌধুরী তার সিদ্ধান্তের কথা জানালেন। তিনি দৃঢ়ভাবে বললেন তার বন্ধুর মেয়েকে তিনি রাহাতের বউ করে ঘরে আনবেন। ছোটবেলায় তার প্রিয় বন্ধু কামাল সিকদারের কাছে দেওয়া প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করবেন না। বন্ধুত্বের মর্যাদা রাখতে হবে, আর সেই প্রতিশ্রুতি পূরণে রাহাতকেই এগিয়ে আসতে হবে। কিন্তু রাহাত চৌধুরী বাবার এই সিদ্ধান্তে গভীর আপত্তি জানালো। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা রাহাত এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে এবং নিজের পেশাগত জীবনের দিকে পুরোপুরি ফোকাস করতে চায়। তার মতে এই মুহূর্তে বিয়ে করার অর্থ হবে নিজের লক্ষ্যের দিক থেকে সরে আসা। তাছাড়া সে জানতই না যে তার বাবা এমন একটি সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছেন। সে তার স্বাধীন জীবনযাত্রার পক্ষে, যেখানে সে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। অন্যদিকে ফিরোজ চৌধুরী এবং তার স্ত্রী নাসিমা চৌধুরীর ইচ্ছা সম্পূর্ণ আলাদা। তাদের ধারণা ছেলে এখন সংসার শুরু করলে পরিবারের স্থিতি ও পরিপূর্ণতা আসবে। তার নাতি নাতনির মুখ দেখতে চান, যা তাদের জীবনের একটা বড় স্বপ্ন। মেয়েটি তাদের পরিচিত হওয়ার কারণে মেয়েটির আদর্শ গৃহবধূ হিসেবে উপযুক্ত হবে তারা মনে করেন। আজ 1 জানুয়ারি 2025, রাহাত ও ইরিনের বিয়ে। রাহাত অনেক চেষ্টার পরেও বিয়েটা ভাঙতে পারেনি। সারাদিন অনেক দুরুম দারাম করে অনেক বড় একটা আয়োজন করে রাহাত ওর ইরিনের বিয়ে সম্পন্ন হলো। রাত তখন প্রায় 12টা। লম্বা একটা ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে ইরিন তার স্বামীর অপেক্ষায়। তখনই রুমে প্রবেশ করলো রাহাত, কিন্তু ইরিনকে অবাক করে দিয়ে রাহাত মুখের অন্যদিক ঘুরিয়ে বিছানায় শুয়ে পড়ল। তখনই ইরিন বলল, এই জামাই, তুই অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছিস কেন? আজ আমাদের বাসর রাত, তবুও একটা পাপ্পিও দেস না। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুনি বান্ধবীদের কথার সাথে কোনো মিলই দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ বাসর রাতে নতুন বইয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলো রাহাত। ইরিন আবারও বলল, কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দিব। ইরিনের কথা শুনে লাফ দিয়ে উঠে রাহাত একটু ভয়ে ভয়ে তাকায় ইরিনের দিকে। ইরিন বলে ওঠে, এই এই, তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। ওহ সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকানে আমার দিকে। আমার ঠোঁটের কি বাম পাশটা একটা তিল আছে?
ঠোঁটের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয়। পিচ্ছি বইয়ের মুখে এইসব কথা শুনে রাহাত বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, মানে কি বলছেন এসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন? আপনি না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরও কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছেও। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। হ্যাঁ পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিসও তো করতে পারেন। ধুর, আপনি একটু রোমান্টিক না। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। আচ্ছা, তোমার তো এখনো নাক টিপ দিলে দুধ বের হবে। তুমি এসব পাকনা পাকনা কথা কোথা থেকে শিখেছো? কেন? ভাবি কাঁদছে। ভাবি আমাকে সব কিছু বলেছে। আর কি কি বলেছে? ভাবি বলেছে জামাই যেমন যেমন করতে বলে তেমনই করতে। ও আচ্ছা, খুব ভালো। তোমার ভাবিটা? এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমিয়ে যাব? বাসর রাতে নাকি জামাই বউ ঘুমাই না। আচ্ছা, কোলবালিশটা সরাও। মাঝখানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার করে রেখেছ। আই পেছি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছো? ঘুমাও বলছি। রাহাতের মুখে এইরকম কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় ইরিন। সে মন খারাপ করে বালিশের সাথে মাথাটা লাগিয়ে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। কারণ সে তার বান্ধবীদের কাছে থেকে জেনেছে বাসরাতে স্বামীর সাথে অনেক কিছু হয়, কিন্তু তার জামাই তো তার কাছে কিছুই করছে না, আর সেও বাসরাতে কী হয় জানে না। এরকম অনেকক্ষণ থাকার পর ইরিন আবার উঠে বসলো এবং রাহাতকে বলল, এই জামাই, আপনি কি ঘুমিয়ে গেছেন? না ঘুমাইনি, কি বলবে বলো। শোনেন না, আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। আবার আইডিয়া? আচ্ছা বলো, কি আইডিয়া? দেখুন, বাসরাতে কি হয় আমি তো জানি না, কিন্তু আপনি তো জানেন। আপনি আমাকে শিখিয়ে দেন, আমি সব কিছু করছি। আইডিয়াটা কেমন বলুন তো? আই পিচ্ছি মেয়ে, শোনো, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি। আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর তোমাকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারবো না। আমার থেকে তুমি কোনোদিন জামাইয়ের অধিকার আশাও করবে না। শুনুন, আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। আর আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে জামাই হিসাবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে জামাই হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে জামাই হিসেবে আল্লাহর কাছে চাইব। ইরনের কথাগুলো ছিল এত সরল অথচ এত গভীর যে রাহাত কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল শুনে। এই মেয়েটি যে এতটা ছোট, স্বামী কিংবা ভালোবাসার প্রকৃত অর্থ এখনও পুরোপুরি বোঝে না, কিভাবে এমন অনুভূতিপূর্ণ কথা বলতে পারে। তার প্রতিটি শব্দ যেন সরাসরি রাহাতের হৃদয়ে গিয়ে আঘাত করছিল। কিন্তু রাহাত নিজের ভাবনাকে প্রশ্রয় না দিয়েই ইরিনকে একটু রাগী সুরে বলল, আচ্ছা, এখন তুমি ঘুমোবে নাকি নিচে নামিয়ে দিব যত সব? জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। এই শুনেন না, একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে ইরিন রাহাতের মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথেই রাহাতের চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা তার কতটা কাছে চলে এসেছে। তখনই রাহাত ধাক্কা দিয়ে শরীর ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় ইরিনের গালে আর বলে, এই মেয়ে, বাসরাতে শখ জাগছে? নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি, যত সব। ইরিনের ছোট্ট গাল দুটো পুরো লাল হয়ে যায়, ঠোঁটটা হালকা কেটে গেছে। সে বিস্মিত হয়ে যায়, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, ভাবনায় বিভোর হয়ে যায়, যেন কিছুই বোঝার উপায় নেই। যা তার ভাবি বলেছিল এবং তার বান্ধবীর কাছ থেকে যা শুনেছিল তার কিছুই ঘটছে না তার সাথে। হাত দিয়ে মুখ চাপ দিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। বালিশটা তার অশ্রুতে ভিজে যায়, তবুও কষ্ট সহ্য করে নিজের জামাইকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে রাহাতের নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই তার মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ এত সুন্দর করে মেয়ে হতে পারে। মুখ দিয়ে রংধনুর আভা বেরোচ্ছে। তখন রাহাত ইরিনকে বলল, আচ্ছা তোমার নাম কি?
আমাকে বিয়ে করার সময় নাম শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার, শুধু বাবা মার জন্য বিয়ে করেছি। এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। এখন নাম কি বলবে? আমার নাম সামিয়া শিকদার ইরিন। আচ্ছা ইরিন, সরি। এই যে নাও টিস্যু দিয়ে রক্তটা মুছে না। আপনি না বলেছেন আপনি আমাকে বউ হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। হয় চুপ করবি? তোকে বউ হিসেবে কোনোদিন মানি না আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে রাহাত বালিশটা নিয়ে চলে গেল সোফাতে। তারপর বাতিটা অফে ঘুমিয়ে যায় রাহাত। আর ইরিন বাচ্চাদের মতো শান্ত চোখে বসে থাকে। তার মনে অসহ্য কষ্টে পূর্ণ। আজকের ঘটনা তার জন্য কেন এক অদ্ভুত বাস্তবতা, যেখানে আনন্দ আর বেদনা একসাথে মিশে যাচ্ছে। সে ভাবছে, এটা কি সত্যি? কেন এমনটা হচ্ছে আমার সাথে? আমি কি প্রস্তুত ছিলাম? কেন আমার অনুভূতিগুলো এত জটিল? তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরছে, কিন্তু কোনো উত্তর নেই। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় সে নিজেও জানে না। রাহাত সকালে ঘুম থেকে উঠে চোখ মেলে দেখে ঘরটা অন্ধকার থেকে ধীরে ধীরে আলোয় ভরে যাচ্ছে। তখনই তার চোখ পড়ে ইরিনের দিকে। ইরিনের শাড়ির আঁচলটা তার গা থেকে সরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইরিনের মুখের উপরে এলোমেলোভাবে চুল ছড়িয়ে পড়েছে। তার চোখে স্বপ্নময় মাধুর্য, কিন্তু সঙ্গেই এক অদ্ভুত নীরবতা। তার অশান্ত চুল আর তাতে যেন এক ধরনের বিশ্রামের অনুভূতি ছিল। রাহাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেদিকে তাকায়। তার মনের মধ্যে এক অদ্ভুত দুর্বলতা অনুভূত হয়। ইরার নরম নিঃশ্বাস আর তার শান্ত উপস্থিতি তাকে এক অদৃশ্য শক্তি দেয়। তবে তীব্র এক জটিল অনুভূতি রাহাতের মনের মধ্যে জেগে ওঠে। কিছু বুঝতে পারছে না। সেই ইরিনকে ডাক দেয় আর বলে, হাই বেচি, ওঠো, যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড়টা ঠিকঠাক করে পরে এসো। আর দেখো, এখন আবার বলো না যেন তুমি কাপড় পরতে পারো না। আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পড়াতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বলেই রাহাত বাইরে চলে যায়। ইরিন রুমে একা বসে আছে। এখন সে কি করবে? সে তো শাড়ি পরতে পারে না। এখন শাড়িটা সে কিভাবে পরবে? এদিকে ইরিনের শাশুড়ি দুইবার এসে দেখে গেছেন নিচে যাওয়ার জন্য, কিন্তু এইদিকে তো ইরিন তার নিজের শাড়িটাই পরতে পারছে না। তাহলে সে নিচে যাবে কি করে? এইরকম কিছুক্ষণ যাওয়ার পর ইরিনের শাশুড়ি নাসিমা চৌধুরী কিছুটা বুঝতে পারলেন কেন ইরিন বাইরে আসতে চাইছে না। তখন তিনি আসলেন, ইরিনের রুমে প্রবেশ করলেন। রুমে প্রবেশ করেই বললেন, কি হলো ইরিন, নিচে আসছো না কেন? এইদিকে তো তোমার বাড়িতে লোকজন আসার সময় হয়ে গেল। আসলে মা, আমি আচ্ছা মা, বুঝতে পারছি, দাও আমি পরিয়ে দিচ্ছি। এসব কোনো ব্যাপার না, আস্তে আস্তে শিখে যাবে। তারপর ইরিনের শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিলেন। তারপর বললেন একটি সাজুগুজু করে বাইরে আসতে। তিনি চলে যাবেন, তখনই তার চোখে পড়ল ইরিনের ঠোঁটের দিকে। তখন কিছু একটা অবাক হলেন। তারপর প্রশ্ন করলেন, ইরিন মা, তোমার ঠোঁটে কি হয়েছে? না মা, কিছু হয়নি, ওই একটু কেটে গেছে। কিভাবে কাটলো আমাকে বলো? আর মুখটা তো একদম মলিন লাগছে, কিছু কি হয়েছে? না মা, কিছু হয়নি, কি হবে? ওই একটু রাতে দরজা বন্ধ করতে গিয়ে দরজার সাথে ধাক্কা লেগে কেটে গেছে। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। আজকে তো তোমার বাবার বাড়ি থেকে লোকজন আসবে, তারা আসার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা মা, আপনি যান, আমি রেডি হয়ে আসছি। ইরিনের চোখে অস্থিরতা আর মনে তীব্র উদ্বেগ। তার বাবা মা আজ তার বাড়িতে আসবে, আর সে জানে এই মুহূর্তে তাদের সামনে কোনো কিছুই লুকানো সম্ভব হবে না। বিয়ের পরের দিন যেখানে নতুন জীবনের স্বপ্ন দেখতে চেয়েছিল, সেখানে তার ঠোঁটে যে কাটা চিহ্ন, তাই তাকে এক চরম দ্বন্দ্বের মধ্যে ফেলেছে। রাতে ঘটে যাওয়া ঘটনা তার মনে এক অদ্ভুত দুঃখের ছায়া ফেলেছে। ঠোঁটের ক্ষত নিয়ে সে কষ্ট পাচ্ছে, কিন্তু এর থেকেও বড় দুশ্চিন্তা হলো তার বাবা মা। তারা তাকে খুব ভালোবাসেন, আর এই অবস্থায় তাদের সামনে কি বলবে, কি করবে সে জানে না। অবশেষে সে মুখে মেকআপ দিয়ে ঠোঁটের কাঁটা লুকানোর চেষ্টা করে, যেন কোনো কিছুই বুঝতে না পারে। সে যতটা সম্ভব নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু অস্থিরতা যেন তাকে ছেড়ে যাচ্ছে না।
তার মনের মধ্যে একটাই চিন্তা, তার বাবা মা যেন কোনোভাবেই তার এই অবস্থার কথা জানতে না পারে, তাহলে তারা অনেক বেশি কষ্ট পাবেন। একজন বাবা মা তার মেয়েকে বিয়ে দেয় সুখে শান্তিতে থাকার জন্য, কিন্তু বিয়ের পরের দিনই এসে যদি মেয়ের এই অবস্থা দেখেন, তাহলে বাবা মায়ের মনে কীরকম ঝড় বয়ে যেতে পারে তা হয়তো আপনাদের আর বলে বোঝাতে হবে না। ইরিন রেডি হয়ে নিচে চলে আসলো, এসে তার শাশুড়ির সাথে কাজে হাত লাগাতে লাগলো, কিন্তু তার শাশুড়ি কোনো মতেই তাকে কাজ করতে দিবে না। আরে মা, তুমি কি করছো? তুমি এখন রান্নাঘরে কেন আসছো? এগুলো তো আমি এখন সামলাতে পারবো। তুমি নতুন বউ, তুমি বাইরে যাও, সবার সাথে গল্পগুজব করো, নিজের স্বামীর খেয়াল রাখো। সমস্যা নেই মা, আমি তো রান্না করতে জানি না, তবে আপনার সাথে একটু সাহায্য তো করতে পারবো। তুমি রান্না জানো না তো কি হয়েছে? আমি কি তোমাকে রান্না করতে বলেছি নাকি? যাও তো যাও, তুমি বাইরে যাও, সবার সাথে গল্প করো। আচ্ছা ঠিক আছে মা। ইরিন রান্নাঘর থেকে বাইরে চলে আসলো, এসে দেখলো রাহাতের বাবা ফিরোজ সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। ইরিন ফিরোজ সাহেবের কাছে গেল, গিয়ে বলল, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, সম্পূর্ণ সুস্থ আছি। তা এখানে কেমন লাগছে তোমার? জি বাবা, ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, হয়তো মানিয়ে নিতে আমার একটু সময় লাগবে। এসব নিয়ে কোনো চিন্তা করো না, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে এই বাড়ির সবাইকে তোমার সবচেয়ে আপন মনে হবে। জি বাবা, দোয়া করবেন আমি যেন এ বাড়ির বউ না হয়ে মেয়ে হয়ে থাকতে পারি, বাকি জীবনটা যেন আপনাদের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে কাটিয়ে দিতে পারি। হ্যাঁ মা, আমাদের দোয়া তোমাদের জন্য সব সময় থাকবে। আর যদি কিছু প্রয়োজন হয় রাহাতকে বলবে, ও যদি কথা না শুনে তাহলে সোজা আমাকে এসে বলবে। ঠিক আছে বাবা। পাশে থেকে কথাগুলো শুনছিল রাহাত। ইরিনের কথা শুনে রাহাত কিছুটা অবাক হয়। ছোট্ট একটা মেয়ে কিভাবে এত গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু রাতে তো ওর সাথে কেমন যেন বাচ্চা না করে করে কথা বলছিল। রাহাতের মনে বারবার ইরিনের জন্য কিছু দুর্বলতা কাজ করছে, কিন্তু রাহাত এই দুর্বলতাকে কোনো মতেই মনের মধ্যে প্রভাব ফেলতে দেয় না। সে তার মনকে শান্ত করে ফেলে। সে কোনোভাবেই এই পিচ্ছি মেয়েকে মেনে নিতে পারছে না। রাহাতের বাবার সাথে কথা বলেই ইরিন তার রুমের দিকে যেতে লাগলো। তখনই তন্নি ইরিনকে ডাক দিল। তন্নি হলো রাহাতের চাচাতো বোন। রাহাত আর তন্নি একসাথে গ্র্যাজুয়েশন শেষ করেছে এবং একই অফিসে চাকরি নিয়েছে। আসসালামু আলাইকুম ভাবি, চলে যাচ্ছেন যে? আমাদের ননদের তো আপনার চোখেই লাগতেছে না দেখতেছি। না, সেরকমটা হবে কেন? আসলে আমি তো এখানে কাউকে চিনি না, বা আমার সাথে তো এখনো কারো ভালো করে কোনো পরিচয় হয়নি, তাই। ও আচ্ছা, আমি তন্নি, রাহাতের চাচাতো। শুধু চাচাতো বোন বললেও ভুল হবে, আমরা খুব ভালো বন্ধু। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আচ্ছা ভাবি, রাতটা কেমন কাটলো? ঠিকঠাক ঘুম হয়েছে তো? হ্যাঁ, রাতটা নতুন ছিল, কিন্তু ভালোই কাটলো। আচ্ছা, ভাইয়া তোমাকে ঠিকমতো ভালোবেসেছে তো? মাঝে মাঝে শুনি ছেলেদের নাকি নতুন বিয়ে করলে একটু অস্বস্তি থাকে। না, সব ঠিক আছে, আমি শুধু একটু সময় নিচ্ছি, তাছাড়া সব কিছু ভালোই চলছে। ঠিকই বলেছ, তবে যদি কখনো কিছু সমস্যা হয় জানিও, আমি তো ভাইয়ার খুব কাছে, তুমি জানো। ধন্যবাদ। তন্নির এই প্রশ্নগুলোর মধ্যে এক ধরনের কূটনামি ছিল, যেন সে ইরিনকে একটু চেপে ধরে এবং তার মনোভাবকে কিছুটা ব্যাখ্যা করার সুযোগ পায়। কিন্তু ইরিন তার মনোভাব দেখতে চাইছিল না, অল্পতেই চুপ থাকছিল। যদিও সেও ভেতরে কিছুটা উদ্বিগ্নই ছিল। তনি চাইছিল ইরিনকে এটা বোঝাতে যে রাহাত আর তন্নির মধ্যে সম্পর্ক আছে। আসলে রাহাত আর তার মধ্যে কোনো সম্পর্কই নেই, কিন্তু তন্নি রাহাতকে খুবই পছন্দ করে এবং সব সময় রাহাতের পিছনে লেগে থাকে। ইরিন তার নিজের রুমে চলে গেল। ওদিকে তন্নি রাহাতের কাছে গিয়ে বসে বলল, কিরে রাহাত, তোর রুচি এত খারাপ কিভাবে হলো? এই মেয়েকে তুই কিভাবে বিয়ে করলি? এই মেয়েকে তো দেখে মনে হচ্ছে এখনো রাতে বিছানায় প্রস্রাব করে। এই মেয়েকে আমি ইচ্ছে করে বিয়ে করেছি নাকি? বাবা মায়ের প্রেশারে বিয়ে করতে হয়েছে। বাবা নাকি তার কোন বন্ধুকে শুধু বেলায় কথা দিয়ে রেখেছিলেন, এখন তিনি তার কথা রাখতেই গিয়ে আমার জীবন নিয়ে খেলা শুরু করেছেন। তুই যদি আশপাশটা একটু খেয়াল রাখতি, আশেপাশের মানুষগুলোকে ঠিকমতো দেখতি, তাদের মনের অবস্থাটা বুঝতে পারতি, তাহলে আজ তোকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। মানে বুঝলাম না, আশপাশে খেয়াল রাখবো আর কার মনের কথা বুঝবো? কি বলতে চাইছিস তুই? ঠিক করে বুঝিয়ে বলতো। সব কিছু কেন বুঝিয়ে বলতে হবে? তুই কি বুঝিস না?
ছোট থেকে একসাথে তোর সাথে পড়ালেখা করলাম, একসাথে বড় হলাম, সব কিছু বুঝিস, আর যেটা বোঝার দরকার সেটা বুঝিস না। দেখ, আমি ছোট থেকেই সবসময় পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছি। আমার লক্ষ্য ছিল পড়াশোনা করে গ্র্যাজুয়েট হওয়া। আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। হ্যাঁ, আমি তো সেটা জানি, কিন্তু এখন তো তুই ভালো একটা জব করছিস, এখন তো জীবন নিয়ে একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে তোর, তাই না? সেটাই তো আমি চেয়েছিলাম কয়েকটা দিন চাকরি করে তারপর নিজে পছন্দ করে একটা সুন্দরী বউ ঘরে আনবো, কিন্তু তার হলো কই। কিন্তু সেটা তো তুই এখনো করতে পারিস, তাই না? তুই তো শুধু ওকে বিয়ে করেছিস, আর কিছু তো হয়নি এখনো। তনি, তোর কথায় কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। আমি ঠিকমতো কিছুই বুঝতে পারতেছি না, তুই কি একটু বুঝিয়ে বলবি? রাহাত, তুই আমার চোখের দিকে তাকা। আমার চোখে কি তুই কিছু দেখতে পাস না? তুই কি বুঝতে পারিস না আমি তোকে? তন্নি কথাটা বলতে যাবে তখনই বাইরে থেকে গাড়ির আসার আওয়াজ আসতে রাহাত বুঝতে পারলো তার শ্বশুর শাশুড়ি লোকজন চলে এসেছে। গাড়ির আওয়াজ শুনে উপর থেকে ইরিন দৌড়ে নিচে নেমে আসলো। তখনই তন্নির মুখটা একদম মলিন হয়ে যায়। সে রাহাতকে তার মনের কথাটা বলতে চেয়েছিল, কিন্তু একটুর জন্য পারল না। রাহাতের বাবা রাহাত সবাই বাইরে যান তাদের মেহমানকে রিসিভ করতে। গাড়িটাকে ইরিনের বাবা মা কামাল সিকদার ও আয়েশা সিকদারের সাথে এলিমের ভাবি রিয়া সিকদার নেমে আসেন। তারপর একে অপরের সাথে কুশল বিনিময় করে ভিতরে চলে যান কামাল সিকদার ও ফিরোজ চৌধুরী। ড্রয়িং রুমে বসে তারা দুই বন্ধু গল্প করতে থাকেন। ইরিনের আম্মু তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, ইরিন মা, কেমন আছিস? তোর মুখটা এরকম মলিন হয়ে আছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? আমি ভালো আছি মা, এই তো একটু নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা ভালো আছো তো? আমরা কেমন থাকবো বল? তোকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তোকে ছাড়া কিছুই ভালো লাগে না, কিন্তু তুই ভালো থাকলে আমি শান্তি পাবো। শ্বশুরবাড়ির সবাই কেমন? তোর শাশুড়ি তোকে কেমন দেখভাল করছেন? সবাই অনেক ভালো মা, খুব যত্ন নিচ্ছে। শাশুড়ি আমায় মেয়ের মতো দেখেন। কিন্তু কিন্তু কি, কিছু হয়েছে নাকি? না মানে কিছু না, সব কিছুই নতুন লাগছে। মনে হয় নিজেকে একটু সময় দিতে হবে মানিয়ে নিতে। হ্যাঁ রে, তোর মতো চঞ্চল মেয়ে এই জায়গায় এসে বসে গেছে। মানিয়ে নিতে তো সময় লাগবে। তবে শোন, কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে বলবি। তোকে কোনো কষ্ট যেন না দেয় কেউ। তুই এখন কারো মেয়ে, আবার কারো বউ। মা, তুমি আমাকে ছেড়ে যেতে দিলে কেন? তোমার মেয়েকে এত তাড়াতাড়ি পর করে দিলা কেন? এটা তো জীবনের নিয়ম রে মা। আমার মেয়েটা বড় হয়েছে বললেই তো আজ এই বাড়িতে সবার আদরের মেয়ে। তোর নতুন জীবনের সব সুখ যেন তোর ঝুড়িতে থাকে, এটাই আমার প্রার্থনা। তুমি তো আমার সবসময় পাশে থাকবা, তাই তো? সবসময় মা, তুই সুখে থাকলে তো আমি ভালো থাকবো। আচ্ছা মা, তুমি বসো এখন এখানে। আর ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখছি না। তোর ভাইয়ার অফিসে একটা সমস্যা হয়ে গেছে, সেখানে জরুরিভাবে যেতে হয়েছে, তাই আসতে পারিনি। তখন রাহাতের মা ইরিনের মায়ের কাছে চা নিয়ে গেলেন। এগিয়ে এলেন, মুখে স্নিগ্ধ হাসি, ব্যবহারের আন্তরিকতা। তারপর ইরিনের আম্মুকে বললেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন বিয়ান সাহেব? আসতে কোনো সমস্যা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামটা তো খুবই সুন্দর। এত গাছপালা, এত যেন প্রকৃতি কথা বলে। হ্যাঁ, আমাদের জায়গাটা ঠিক তেমনই। আর এখন তো আরো সুন্দর মনে হচ্ছে, কারণ আমাদের ঘরটা আপনার মেয়ে ইরিনের মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। মেয়েটা তো এখনো অনেক ছোট, ওকে একটু সময় দিন মানিয়ে নিতে। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবাই তো অজন্য নতুন। ঠিক বলেছেন, আমি তো ইরিনকে নিজের মেয়ের মতোই দেখছি। ও যেন কখনো একা বা অসহায় না মনে করে। রাহাত আর আমি দুজনেই ওর পাশে আছি। তবে আপনিও তাকে মাঝে মধ্যে দেখতে আসবেন, যেন সে আপনার অভাবটা কম অনুভব করে। রাহাতের মা ও ইরিনের মা তখন গল্পে মশগুল হয়ে গেলেন। বাড়ির নতুন সম্পর্ক, ইরিনের ছোটবেলার গল্প আর ভবিষ্যতের নতুন স্বপ্ন, সব কিছু নিয়ে আলোচনা চলতে থাকলো। কথার ফাঁকে ইরিনের মা এক পলক মেয়ের দিকে তাকিয়ে দেখলেন ইরিন একটু আনমনা হয়ে আছে। মৃদু হাসি দিয়ে তিনি পাশে দাঁড়িয়ে থাকা রিয়াকে ইশারায় কাছে ডাকলেন। রিয়া মা, এরিনকে নিয়ে ওপরে চলে যেত, একটু সময় নিয়ে কথা বল। ওকে ভালো করে বুঝিয়ে দে সব কিছু, যাতে ওর মনে কোনো দ্বিধা না থাকে। রিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ইরিনের দিকে তাকিয়ে বলল, ইরিন, চলো আমরা উপরে যাই তোমার রুমে।
ইরিন হালকা একটা মুচকি হাসি দিয়ে রিয়ার সঙ্গে উপরে ঘরের দিকে রওনা দিল। ঘরে পৌঁছানোর পর রিয়া ইরিনকে বসতে বলল। তখনই রিয়ার চোখ পড়ে ইরিনের ঠোঁটের দিকে। ঠোঁটের মেকআপ কিছুটা অগোছালো ভাব আর এক ধরনের ম্লান ছাপ স্পষ্ট হয়ে আছে। রিয়া তীক্ষ্ণ চোখে তাকে কিছুটা আন্দাজ করতে পারল, যেন ইরিনের ঠোঁটে লুকানো কিছু গল্প আছে। রিয়া ইরিনের পাশে বসে হালকা গলায় বলল, ইরিন, তোমার ঠোঁটের মেকআপটা এমন কেন? কি ঠিক মতো লাগানো হয়নি নাকি অন্য কিছু? না মানে ভাবি, কিছু না। ইরিন, আমাকে সব কথা বল। তোকে তো আমি চিনি, তোর চোখে কিছু একটা লুকানোর চেষ্টা দেখতে পাচ্ছি। তুই কি ঠিক আছিস? রিয়ার কথায় ইরিনের চোখ ভিজে উঠল। পুরো আকাশের সব মেঘ যেন তার বুকের ভিতরে জমা হয়েছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া জলে যেন ভাঙা হৃদয়ের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কাপা গলায় ইরিন বলল, ভাবি, কাল রাতের কথা কি বলবো? আমার জামাই মনে হয় আমাকে মেনে নিতে পারছে না। এভাবে কেন বলছো? কি হয়েছে? ওর ধারণা আমি খুব ছোট, আমি নাকি অপরিপক্ক। সে কিছুতেই আমাকে ঠিকমতো মেনে নিতে পারছে না। তুমি কি বলছো? ও কি করেছে? তুমি আমাকে একটু সব কিছু খুলে বলো। কাল রাতে কি হয়েছিল? কাল রাতে ঘরে ঢুকেই সে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। অনেক চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার, স্নেহ কিংবা অন্তত সামান্য আন্তরিকতার জন্য, কিন্তু সে আমাকে স্পষ্ট জানিয়ে দিল আমি নাকি তার জন্য একদমই অপ্রাপ্তবয়স্ক, কখনো তার বউ হিসেবে মেনে নিতে পারবে না। তারপরও সাহস করে তার কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সব চেষ্টার জবাবে এক মুহূর্তেই গালে তীব্র একটা চড় এঁকে দিল। আমার স্বপ্নগুলো যেন এক আঘাতেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি বলছো? ও তোমাকে মেরেছে? এটা কিভাবে সহ্য করলে ইরিন? জানি না ভাবি, আমার খুব কষ্ট হচ্ছিল, ঠোঁট দিয়ে রক্ত পড়ছিল, আর আমি মুখে হাত চেপে ধরে নীরবে কেঁদেছিলাম। কাউকে কিছু বলতে পারিনি। ভেতরটা যেন ভেঙে পড়ছিল, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। এত একা আগে কখনো লাগেনি। ইরিনের কথাগুলো বলেই হাও মাও করে কাঁদতে শুরু করলো। তার ভাবি দ্রুত তাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ইরিনকে তিনি সবসময় নিজের ছোট বোনের মতো আগলে রেখেছেন, কখনো কোনো কষ্টের ছোঁয়া লাগতে দেননি। আজ সেই আদরের ননদের মুখ থেকে এমন যন্ত্রণার কথা শুনে তার বুকটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। তবুও তিনি নিজেকে সামলে ইরিনকে সান্ত্বনা দিতে শুরু করলেন। তখন ইরিন তার ভাবিকে বলল, আমি হয়তো যথেষ্ট পরিণত না ভাবি, এই কারণেই ও এমন করছে। না ইরিন, এটা তোমার ভুল নয়। তুমি ছোট, পরিণত না, এসব অজুহাত হতে পারে না। সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়ার উপর দাঁড়ায়, বয়সের উপর না। কিন্তু ভাবি, আমি ওর সাথে কিভাবে মানিয়ে নেব? দেখো রিন, ছেলেরা হচ্ছে একটু অগোছালো মানুষ। তারা অনেক কিছু বুঝলেও সব কিছুতে নিখুঁতভাবে ভাবতে পারে না। বিশেষ করে যখন কোনো কিছু খুব সহজে পেয়ে যায়, তখন তার মূল্যটা ঠিকভাবে বুঝতে পারে না। তাই তোমাকে একটু বুদ্ধি করে চলতে হবে। ছেলেদের মন বোঝা সহজ নয়। তারা বাহ্যিকভাবে শক্ত বা উদাসীন দেখালেও ভেতরে অনেক আবেগ লুকিয়ে থাকে, কিন্তু সেসব প্রকাশ করতে বা বুঝতে সময় নেয়। প্রথম দিকে তাদের আচরণ হয়তো কঠিন বা উদাসীন মনে হতে পারে, কিন্তু তাদের বুঝতে হবে ধৈর্য ধরে। তুমি যদি ওকে একটু সময় দাও, নিজের অনুভূতিগুলো ভালোভাবে বোঝাতে শেখো, তাহলে দেখবে ধীরে ধীরে ওর মনও নরম হয়ে আসবে। ছেলেরা সব কিছু হাতের কাছে পেয়ে গেলে তার মূল্য কমিয়ে ফেলে। তাই তুমি ওর জীবনে তোমার গুরুত্বটা বোঝাও, কিন্তু এমনভাবে নয় যে তুমি সব সময়ই ওর কাছে থাকতে বাধ্য। একটু দূরত্ব বজায় রেখে, কিন্তু ভালোবাসা ও যত্ন দিয়ে ওর সাথে সম্পর্ক গড়ে তুলবে। সম্পর্কটা একতরফা নয়। তুমি যতটা চেষ্টা করবে, ওকেও সেটা করতে হবে। সময়ের সাথে তুমি বুঝতে পারবে কিভাবে তাকে আগলে রাখতে হয়। তখন এরা হাতের আম্মু নিচ থেকে ডাক দিলেন,
দুপুরের খাওয়ার জন্য। দুপুরের খাবারের ডাক আসতেই ইরিন আর রিয়া নিচে নেমে এলো। বাড়ির সবাই ডাইনিং টেবিলে একত্রিত হলেন। চারপাশে প্রাণবন্ত আড্ডা আর হাসির শব্দে ভেসে উঠল। খাবার পরিবেশনের মাঝেই সবাই নিজেদের আনন্দ ভাগ করে নিচ্ছিল। পরিবেশটা ছিল উষ্ণ ও আনন্দময়, কিন্তু ইরিনের মন যেন সেই আনন্দ থেকে বিচ্ছিন্ন। তার মুখে এক পলক হাসির আভাস থাকলেও ভেতরে যেন গভীর এক অন্ধকারের ছায়া লুকিয়েছিল। সকলে মিলে উৎসব মুখর পরিবেশ তৈরি করলেও ইরিনের মনে ঝড় বয়ে যাচ্ছিল। কালো মেঘ আচ্ছন্ন হৃদয়ে ভার নিয়ে সে চুপচাপ খাবারের দিকে তাকিয়েছিল, যেন তার নিজের পৃথিবীটা এই হাসি মুখের স্রোত থেকে অনেক দূরে। তবুও বাইরে থেকে সে নিজেকে যতটা সম্ভব আর স্বাভাবিক রাখার চেষ্টা করছিল। খাওয়া দাওয়ার পর ইরিনের বাবা মা চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ইরিনের ভেতরে জমে থাকা অদৃশ্য মেঘ যেন এখন বৃষ্টি হয়ে ইরিনের চোখের কোণে ভেঙে পড়ল। কান্নায় ভেঙে পড়া ইরিন আর নিজেকে সামলাতে পারছিল না। তার মা দ্রুত কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলেন। এদিকে ইরিনের বাবা রাহাতের কাছে গিয়ে তার হাত শক্ত করে ধরলেন। তার মুখে উদ্বেগের ছাপ, যেন অনেক কিছু বলা বাকি ছিল। তিনি ধীরে ধীরে রাহাতকে বললেন, রাহাত, আমার একমাত্র মেয়ে ইরিনকে তুমি খুব যত্ন সহকারে রাখতে পারবে তো? এখনও খুব ছোট, অনেক কিছু শিখতে হবে। আমি জানি সংসার অনেক কঠিন, তবে তোমরা একসাথে সব কিছু পারবে। তুমি জানো আমি ওকে কখনো কষ্ট পেতে দিইনি। তুমি তাকে ভালোবাসবে, ওকেও তোমার পাশে পাবে। আমার বিশ্বাস আমার মেয়েও সবসময় তোমার পাশে থাকবে। তুমি আমাকে কথা দাও বাবা, তুমি আমার মেয়েটাকে সুখে রাখবে। আমি প্রতিজ্ঞা করছি আমি ইরিনকে কখনো কষ্ট দেব না। আমি তাকে ভালোবাসবো, তার পাশে থাকবো এবং তাকে সুখী রাখতে কোনো ত্রুটি রাখবো না। আমি তাকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করব, যেন তার মনে কোনো ধরনের দুঃখ না থাকে। রাহাতের এই প্রতিশ্রুতি যেন রিয়ার বাবার মন শান্ত করার চেষ্টা ছিল। ইরিনের বাবা মা বিদায় নিয়ে চলে যান আর ইরিনের মন খারাপ করে রুমে চলে আসে। সেদিন সে আর রুম থেকে বের হয়নি, রাতের খাবারও খায়নি। রাহাতের মা দুই একবার তার কাছে খাবারের জন্য এসেছিল, কিন্তু ইরিন বলেছে সে খাবে না, তার খেতে ইচ্ছা করছে না। রাত প্রায় 10টা। ইরিনের দরজায় হালকা শব্দ শুনে বুঝতে পারল রাহাত এসেছে। সে তাড়াতাড়ি উঠে গেল, হাতে একটা টাওয়াল নিয়ে রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল, জামাই, দুপুরের পর কোথায় গিয়েছিলে? বাইরের ধুলা বালুই মুখটা কেমন নোংরা হয়ে আছে। এই নাও টাওয়াল, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসো। এই মেয়ে, তুমি আমাকে জামাই জামাই বলছো কেন? তোমাকে না বলেছি আমি কখনো তোমাকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না? কিন্তু আমি তো তোমাকে আমার জামাই হিসেবে মেনে নিয়েছি। আর তুমি দেখো, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার কাছ থেকে আমার অধিকার আমি আদায় করে নিব। দেখো, আমি তোমার বাবাকে দুপুরে কথা দিয়েছি বলে এটা মনে করো না যে আমি তোমাকে বউ হিসেবে গ্রহণ করব। আমি তোমার সকল ভরণ পোষণ গ্রহণ করব, তোমাকে দেখে রাখবো, কিন্তু সেটা বউ হিসেবে নয়। আচ্ছা ঠিক আছে, সেটা বউ হিসেবে নাকি অন্য কিছু হিসাবে সেটা পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমার ঘুম আসছে, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? আমি কি বলেছি বুঝতে পারছো না? যত সব। রাহাত বাথরুমে চলে গেল ফ্রেশ হতে, আর ইরিন কিছুটা সময় পেয়ে নিজের ঠোঁটে লিপস্টিক লাগালো। তার মনের মধ্যে অনেক কষ্ট থাকলেও সে চেষ্টা করছিল হাসি খুশি থাকতে। সব কিছু ভেবে নিজেকে শক্ত করে নিয়ে, কারণ তাকে তার স্বামীর মন জয় করতেই হবে। কারণ সে জানে বাঙালি নারীর বিয়ে একবারই হয় এবং বিয়ের পর তার স্বামী তার জীবনের সব কিছু হয়ে ওঠে। সে জানে জীবনের এই নতুন অধ্যায়ে স্বামীর ভালোবাসা ও সান্নিধ্যই তার সবথেকে বড় প্রাপ্তি হবে। রাহাত ফ্রেশ হয়ে এসে বিছানার মাঝখানে একটা কোল বালিশ থেকে শুয়ে পড়ে। ইরিন তখন ধীরে ধীরে বিছানায় ওঠে এবং রাহাতের কানের কাছে তার মুখ নিয়ে বলে, এই জামাই, তুমি কি ঘুমিয়ে গেছো? ইরিনের নাক থেকে উড়ে আসা গরম হাওয়া রাহাতের কানে লাগতে সে এক অদ্ভুত ভালো লাগা অনুভব করলো, যেন একটি অজানা অনুভূতি তার ভিতরে ছড়িয়ে পড়ল। তবুও সে নিজেকে সামলিয়ে রাগী পূর্ণ দৃষ্টিতে ইরিনের দিকে তাকিয়ে বলল, হাই পিচ্ছি, আমার পাশে ঘেঁষে আছিস কেন? দূরে যা। ইরিন আর কোনো কথা না বলে হুট করে রাহাতের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চেপে ধরল। রাহাত তারপর অবাক হয়ে গেল, তারপর বলল, হাই পিচ্ছি, কি করতেছিস? ছাড়। কেন কি করছি বুঝতে পারছো না? তোমাকে প্রমাণ দিলাম। কি প্রমাণ দিলি? যে আমি পিচ্ছি না। তুই শুধু পিচ্ছি না, ইচ্ছে পাকা আছিস। এই শোনেন না, আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমান। আমি তোকে কেন জড়িয়ে ধরে ঘুমাবো? কারণ আমি আপনার বউ, আর আপনি না কেমন যেন নিজের বউকে ভালোবেসে একটু আদর করবেন,
তা না করে ঝগড়া করছেন। এত শক্তর পিচ্ছি, এই মাঝখানে বর্ডার দিয়ে দিলাম, আমার দিকে ভুলেও আসবি না, ওকে? কি মাঝখানে কোলবালিশ একটা দিয়ে বর্ডার বর্ডার করেন? এটা কেমন বর্ডার? উপর দিয়েই আপনাকে। এই থাম থাম, এত নাটক করিস না। এই যে মাঝখানে বালিশ দিয়ে দিলাম, ওকে? আমাকে ছুবারও চেষ্টা করবি না। আর শোন, তোর বাবাকে কথা দিয়েছিলাম বলে তোকে কিছু বলতে পারতেছি না, তাই বলে আমার ধৈর্যের পরীক্ষা নিস না। রাত গভীর হলে দুজন নিজেদের মাঝে বালিশ রেখে ঘুমিয়ে পড়ল। তবে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে রাত কিছু অনুভব করলো। তার বুকের উপরে যেন নরম কিছু একটা টের পাচ্ছে। অবাক হয়ে চোখ খুলতেই দেখে ইরিন তার বুকের উপর মিষ্টি করে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন রাহাত বলল, এই পিচ্ছি, ছাড়, আমাকে জড়িয়ে ধরেছিস কেন? জামাই, কি বলছেন আপনি? বলছি ছাড়। কোনো রকমে ইরিনের হাতটা সরিয়ে নিজেকে মুক্ত করলো। ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। তোকে বলিনি বালিশের এপাশে আসবি না? তুই এখানে কেন এলি? আর আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলি কেন? ও মা, এখন দেখছি আপনি সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিচ্ছেন। মানে কি বলছিস? আমি তোর কে দোষ দিতে যাব কেন? তুই কি আমাকে জড়িয়ে ধরেছিলি না? আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম না আপনি? কি বললি তুই? এমন করে মার দিব না একটা। ধমক দিচ্ছেন কেন? আমি ঘুমালে অনেক নাড়াচাড়া করি, তাই একটু বালিশ টপকে আপনার ওদিকে চলে গিয়েছিলাম। অমনি তো আপনি আমাকে জড়িয়ে ধরলেন। চুপ কর পিচ্ছি, খুব পাকা হইছস। তোর জন্য আমার দিনটাই ভালো যাবে না। ও মা, আমি কি করলাম? আপনি তো আমাকে জড়িয়ে ধরে কিস করে আমার সব লিপস্টিক খেয়ে ফেলেছেন। তোকে এমন মার মারবো না। আপনার ঠোঁটটাতে একবার হাত দেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার ঠোঁটের কতগুলো লিপস্টিক খেয়েছেন। তারপর রাহাত নিজের ঠোঁটের উপরে হাত দিতেই দেখলো লিপস্টিকে তার হাত লাল। কি, এবার তো বিশেষ হলো? থাম পিচ্ছি, ইছড়ে পাকা। ছি, তোর ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লাগছে। এখন ওয়াশরুমে না গেলে আমার ঠোঁটটাই নষ্ট হয়ে যাবে। এরপর রাহাত ওয়াশরুমে চলে গেল আর ইরিন রান্নাঘরে ঢুকে পড়লো রাহাতের জন্য নাস্তা বানাতে। কারণ রাহাতকে তো অফিস যেতে হবে। কিন্তু সমস্যা একটাই, ইরিন কখনোই নাস্তা বানায়নি। তাই সে ঝটপট ইউটিউব খুলে সার্চ দিল কিভাবে পাস্তা বানাতে হয়। ভিডিও দেখে সে রান্না শুরু করলো। তবে অদক্ষ হাতে কাজ করার কারণে পাত্র থেকে পাস্তা উল্টে পড়লো মেঝেতে। আর উপরে তার থেকে নামানোর সময় আরও 3টা জিনিস হাত ফসকে পড়ে গেল। রান্নাঘর যেন একেবারে যুদ্ধের ময়দান পরিণত হলো। রান্নাঘরের অতিরিক্ত শব্দে রাহাতের মায়ের ঘুম ভেঙে গেল। তিনি তাড়াহুড়ো করে রান্নাঘরে ছুটে এলেন। সেখানে ইরিনকে জিজ্ঞাসা করলেন, আরে ইরিন, তুই রান্না করে কি করছিস? মা, একটু নাস্তা বানাচ্ছিলাম জামাইয়ের জন্য। জামাই তো আবার অফিসে যাবে। তো তুই নাস্তা বানাচ্ছিস কেন? রহিমা কোথায়? রহিমা নাস্তা বানায়নি? হ্যাঁ মা, রহিমা নাস্তা বানিয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম যে জামাইয়ের জন্য নিজের হাতে নাস্তা তৈরি করব। ও আমার লক্ষ্মী বৌমা, আমার ছেলেটাকে অনেক ভালোবাসো তাই না? জি মা, আমি ওনাকে অনেক ভালোবাসি। আর একটা মেয়ের কাছে তো তার জামাই সব। হ্যাঁ রে মা, তা ঠিক বলেছিস, কিন্তু তুই এত পাকনা পাকনা কথা শিখলি কোথা থেকে? আমি আমার ভাবির কাছ থেকে শিখেছি। আমার ভাবি আমার খুব ভালো বন্ধু, তিনি আমাকে সব কিছু বলে দিয়েছে। কিন্তু মা, বিয়ের পর দিন থেকেই দেখছি তোর মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগে। রাহাত এই বিয়েতে রাজি ছিল না, ও কি তোকে মেনে নিতে পারছে না? কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বল। না মা, তেমন কোনো সমস্যা হয়নি। আমার মনে হয় আমি অনেক ছোট বলে উনি আমার সাথে মানিয়ে নিতে পারছেন না। কিছু সময় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চল আমি এখন তোকে কিভাবে পাস্তা বানাতে হয় শিখিয়ে দিচ্ছি। এরপর রাহাতের মা ইরিনকে সঙ্গে নিয়ে নাস্তা বানানোর কাজে হাত দিলেন। ধীরে ধীরে ইরিনকে প্রতিটা ধাপ দেখিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে রান্না করতে হয়। নাস্তার সাথে সাথে রাহাতের জন্য দুপুরের লাঞ্চও তৈরি করে নিলেন। এদিকে রাহাত রেডি হয়ে নিচে নেমে এলো। তারপর ডাইনিং টেবিলে বসে বলল, মা, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, তো নাস্তা কোথায়? একটু দাঁড়া বাবা, এখনই দিচ্ছি। এরপর রাহাতের মা নাস্তার প্লেটটা এনে তার সামনে রাখলেন। রাহাত খেতে শুরু করলো এবং প্রথম চামচ মুখে দিতেই তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। উফ, আজ তো পাস্তা দারুণ হয়েছে মা, এভাবে আগে কখনো খাইনি। কিরে রহিমা, আজ তো মজাদার পাস্তা কিভাবে বানালি? ভাইজান, আজ এই পাস্তাটা তো আমি বানাইনি। তাহলে কে বানিয়েছে? এই পাস্তাটা তো ভাবিজান বানাইছে। কি বলিস? এই পিচিটা কি রান্নাও করতে জানে নাকি? জি, আমি সবই করতে পারি, কারণ আমি পিচ্ছি না। আমাকে পিচ্ছি বলবেন না। না, তুমি তো পিচ্ছি না, বুড়ি দাদি হয়ে গেছো।
আর ধন্যবাদ, পাস্তাটা সত্যি অনেক মজাদার হয়েছে। ওয়েলকাম। এই নিন, আপনার জন্য দুপুরের খাবার তৈরি করে এই টিফিনে দিয়ে দিয়েছি। আমার দুপুরের খাবার লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নেব। বাইরের খাবার আনহেলদি হয়, সেগুলো খেলে আপনার শরীর খারাপ করবে। আজ থেকে আমি দুপুরের খাবার বানিয়ে দেব, বাইরের খাবার আর খাবেন না। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমাকে কি বলেছি আমার শরীর নিয়ে চিন্তা করতে? যাও, নিজের চরকায় তেল দাও। রাহাত, বৌমার সাথে এটা কি রকম ব্যবহার? ও তোর বউ, ও তোকে নিয়ে চিন্তা করবে না তো কে করবে? বৌমা টিফিন নিয়ে যেতে বলেছে, টিফিন নিয়ে যা। রাত মায়ের ধমকের সামনে নিয়তি স্বীকার করে বাধ্য হয়েই টিফিন বক্স নিয়ে নিল। তারপর গাড়িতে উঠে অফিসের দিকে রওনা দিল। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে সে অফিসে পৌঁছালো। এদিকে তন্নি আগেই অফিসে এসে হাজির হয়েছিল। রাত অফিসে ঢুকতেই তন্নি মুচকি হেসে বলল, এই যে আপনি এলেন, এত দেরি হলো কেন? বউকে রেখে আসতে বুঝি ভালো লাগছিল না? পাশ থেকে রাহাতের কলিগ মামুন বলে উঠল, আরে মিস তন্নি, রাহাত ভাই যে আজ অফিসে এসেছে সেটাই তো অনেক। নতুন বউ ঘরে রেখে অফিসে আসতে মন চায় নাকি? হ্যাঁ মামুন ভাই, সেটা আপনি ঠিকই বলেছেন। দেখছো না, ভাবি আবার টিফিনে দুপুরের খাবারও দিয়ে দিয়েছেন। তোমরা কি একটু চুপ করবে? আমি আছি আমার জ্বালায় আর তোমরা আমাকে নিয়ে মজা করছো। যাও সবাই কাজ করো। রাহাতের ধমকেই সবাই নিজেদের কাজে মনোযোগ দিল। রাহাত তার কেবিনে গিয়ে টেবিলের উপরে রাখা কয়েকটি ফাইল হাতে নিল। ফাইলগুলো চেক করার চেষ্টা করলেও মনোযোগ ধরে রাখতে পারছিল না। অবশেষে চেয়ারের পিঠে হেলে একটু বিশ্রাম নিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে দরজায় একটি হালকা টোকা পড়ল, যেন কেউ ভিতরে আসার অনুমতি চাইছে। ক্যান আই কাম ইন রাহাত? ইয়াস, কামিং তন্নি। রাহাত বস পাঠিয়েছে, যে ফাইলগুলো দিয়েছিল সেগুলো আজকের মধ্যে শেষ করতে বলছে। হ্যাঁ, ফাইলগুলো আমার কাছে অনেকদিন ধরেই জমে আছে, আজকে শেষ করতে হবে এগুলো। ঠিক আছে, তুই যা। রাহাত একটা কথা বলবো? হ্যাঁ বল। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে মাথায় অনেক চিন্তা। বলো তো কি হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক নেই তন্নি, মনে হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আর ও হ্যাঁ, তুই সেদিন আমাকে কি বলতে চেয়েছিলি কিন্তু বলতে পারিসনি। কি বলতে চেয়েছিলি বল? হ্যাঁ, সেদিন বলতে চেয়েছিলাম আর এখনও বলতে চাই, কিন্তু এটা এখন বলা উচিত হবে না। আর তোমার পেরেশানির কথাও যে আমি একদম বুঝতে পারছি না তাও নয়, কিন্তু তুমি সব কিছু খুলে বলো, হয়তো কিছু সাহায্য করতে পারবো। তোর সাহায্য করার ইচ্ছেটা ভালো, কিন্তু বিষয়টা এমন জটিল যে কারো সাহায্যে হয়তো সমাধান হবে না। তবুও চেষ্টা করে দেখতে দাও। আমি জানি ইরিনের সঙ্গে বিয়ের পর থেকেই তোমার মনটা ঠিক নেই, এটা নিয়েই তো? হ্যাঁ, ইরিন, ওর সঙ্গে কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। ও তো অনেক ছোট, শিশু সুলভ, দায়িত্বশীল হতে অনেক সময় লাগবে, আর আমিও ঠিক ওর জন্য প্রস্তুত ছিলাম না। দেখো রাহাত, ইরিনের বয়স আর তোমার বয়সের অনেক তফাৎ। তোমার চিন্তাধারার সাথে ওর চিন্তাধারা কখনো মিলবে না। ও এখনো বাচ্চা একটা মেয়ে। আমার মনে হয় তুমি এখন তোমার নিজের মতো করে কাউকে। নিজের মতো মনে করে? ঠিক বুঝলাম না। আমার মনে হয় তোমার একটু রিল্যাক্স করা প্রয়োজন। সব সময় এত সিরিয়াস হওয়ার দরকার নেই। তুমি একটু নিজেকে সময় দাও। নিজেকে সময়? এইসব পরিস্থিতিতে কিভাবে সম্ভব বল? অফিসে এসে কাজেও মন বসে না। তাহলে কাজ ছেড়ে একটু অন্য কিছুতে মন দাও, যেমন আমায় নিয়ে কফি খেতে চলো, কারণ তোমার এখন কারোর সাপোর্ট প্রয়োজন। তন্নি, তুই এভাবে কথা বলছিস কেন? কেন? আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চাইলাম। আমি সবসময় চাই তুমি খুশি থাকো, আর সেটা যদি আমার সামান্য চেষ্টা হয় তবে ক্ষতি কি? তন্নি, তোর চিন্তা বুঝি, তুই আসলে কি চাস সেটাও আমি বুঝি, কিন্তু আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে পরিস্থিতি আরো জটিল করতে চাই না। তুমি যেমনই ভাবো, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। যদি কখনো মনে হয় আমাকে প্রয়োজন, আমি চলে আসবো। তন্নি, তুই দারুণ বন্ধু, ধন্যবাদ তোর সাহায্যের জন্য। তন্নি রাহাতের কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে গিয়ে বসলো। গ্লাসের এক চুমুক পানি নিয়ে একটু রিল্যাক্স করার চেষ্টা করলো। তারপর চেয়ারে হেলে বসে নিজের মনেই হালকা দুষ্ট হাসি ফুটে উঠল। তার ভাবনাগুলো যেন স্বপ্নের মতো জাল বুনছিল। আরে রাহাত ভাই, তোমার কি সত্যি মনে হয় আমি তোমাকে ভালোবাসি? আমি এতটা বোকা মেয়ে নই। তোমার বাবা আর আমার বাবা ভাই হলেও তারা যে একে অপরের সবচেয়ে বড় শত্রু তা আমি খুব ভালো করে জানি।
আমার আসল উদ্দেশ্য কি জানো? তোমার সেই অ্যাকাউন্টটা খালি করা, যেটা সেদিন দেখে আমি অবাক হয়েছিলাম। আর সেটাই করব, প্রেমের জালে ফাঁসিয়ে হোক বা অন্য যে কোনো উপায়। রাহাত ভাই, এবার খেলাটা আমার। তন্নি নিজের কথাগুলো মনে মনে আওড়ানোর পর ঠোঁটের কোণে এক ধরনের বিজয়ের হাসি ফুটে উঠল। তার চোখে ছিল আত্মবিশ্বাসের এক ঝলক, যেন তার পরিকল্পনার প্রথম ধাপ সে সফলতার পথ অনেকটাই এগিয়ে গেছে। এদিকে রাহাত ও তন্নির বুনো জালের অদৃশ্যের ধারণ বুঝতে না পেরে অজান্তেই তার মধুর কথায় আকৃষ্ট হতে শুরু করলো। অফিসের কাজের মধ্যেও তন্নির সরল হাসি, কণ্ঠের মাধুর্য আর তার চিন্তাভাবনার স্পষ্টতা যেন রাহাতের মনে প্রভাব ফেলতে লাগলো। তার মনের গভীরে একটা অজানা অনুভূতি খেলা করছিল। এটা কি তন্নির প্রতি আকর্ষণ নাকি শুধু বিভ্রান্তি? রাহাতের মনে একদিকে ছিল ইরিনের প্রতি তার দায়িত্ব, আর অপরদিকে তন্নির প্রতি বাড়তে থাকা এক অদ্ভুত আকর্ষণ। যে নিজের মনকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তন্নির উপস্থিতি তাকে প্রতিবারই বিচলিত করে তুলছিল। রাহাত নিজেই বুঝতে পারছিল না তার ভেতরে কিসের এত টানা পড়ে। রাহাত ভাবতে লাগলো, আমার জীবনে কি ধাঁধা শুরু হলো? ইরিন, ও তো একেবারে বাচ্চা একটা মেয়ে। বউ হিসেবে ওকে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন হয়ে পড়ছে। ওর সরলতা, ছেলে মানুষই, এগুলো হয়তো মিষ্টি, কিন্তু একজন জীবনসঙ্গীর সঙ্গে তো এমন আচরণ মানিয়ে নেওয়া সহজ নয়। অথচ ওর প্রতি আমার একটা দায়িত্ব তো থেকেই যায়। ওকে একা ফেলে রাখা, অবজ্ঞা করা কি ঠিক হবে? রাহাত দীর্ঘশ্বাস ফেলল। তার চিন্তাগুলো যেন আরও জটিল হয়ে উঠছে। সে ভাবতে লাগলো, আর তন্নি, ওর সঙ্গে কথা বললেই মনে হয় আমি এক ধরনের শান্তি পাই। ওর কথা, ওর আচরণ, ওর বুদ্ধিমত্তা সবকিছু আমাকে আকর্ষণ করছে। এতে আকর্ষণ কি ঠিক? তন্নি কি আমাকে সত্যিই বোঝে, নাকি এটা তার কোনো পরিকল্পনার অংশ? ওর দৃষ্টি, ওর কথা যেন আমাকে অদৃশ্য কোনো জালে টেনে নিচ্ছে। রাহাত টেবিলে রাখা ফাইলগুলোর দিকে একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে দিল। আমি কি করব এখন? আমার পথ কোনটা? একদিকে ইরিনের প্রতি আমার দায়িত্ববোধ, আর একদিকে তন্নির প্রতি বাড়তে থাকা এই অনুভূতি। এটা কি শুধু আকর্ষণ, নাকি তন্নির কোনো চাল? আমি যদি এই পথ থেকে সরে যাই, তাহলে আমার নিজের ওপরেই ঘৃণা হবে। আবার যদি তন্নির প্রতি আমার মনের এই টান এড়িয়ে যায়, তবে কি আমি আমার মনের সত্যিটা অস্বীকার করব? তার মাথাটা আর কাজ করছে না। রাহাত মাথা চুলকিয়ে নিজের সঙ্গেই বলল, আমি কি সত্যি ভালোবাসা বুঝি, নাকি সবকিছুই শুধু আমার মনের দুর্বলতা? আমাকে শান্ত হতে হবে, আগে নিজের মনকে পরিষ্কার করতে হবে। আমি এমন ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারি না যা পরে আমার জন্য অনুশোচনার কারণ হবে। রাহাত উঠে দাঁড়ালো, যেন নিজের মনে একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার চোখ মুখে অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। সে আর কিছু ভাবতে পারলে না। সোজা অফিস থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল চাপতেই ইরিন এসে দরজা খুলে দিল আর বলল, আরে তুমি চলে এসেছো, কিন্তু তোমাকে এত অস্থির আর চিন্তিত দেখাচ্ছে কেন? এই, এত মিষ্টি মিষ্টি নাটক করো না তো, সরো সামনে থেকে। এমনিতেই মাথার ভিতর সবকিছু ওলটপালট হয়ে আছে। বলতেই রাহাত ইরিনের হাতে টিফিনটা দিয়ে উপরের ঘরে চলে যায়। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে জলের নিচে বসে থাকে, যেন জলধারার সঙ্গে তার সমস্ত অস্থিরতা মুছে ফেলতে চায়। এদিকে ইরিন টিফিনটা ধুয়ে রাখার জন্য খুলে দেখে খাবারগুলো যেরকম করে দিয়েছিল ঠিক সেই রকমই রয়েছে, একটুও খাওয়া হয়নি। মুহূর্তেই তার মনটা ভেঙে যায়। মনে হয় তার যত্ন আর ভালোবাসা যেন এক নিমেষেই উপেক্ষিত হলো। ইরিনের চোখ ভিজে ওঠে, তার বুকের ভেতরটা শূন্য শূন্য লাগে। ইরিন নিজেকে শান্ত করার চেষ্টা করে উপরে চলে যায় রাহাত কি করছে দেখার জন্য। গিয়ে দেখে শাওয়ারটা করে এসে ঘুমিয়ে পড়েছে। তন্নিও অফিসের কাজ শেষে বাসায় চলে যায়। বাসায় ঢুকতেই তন্নির বাবা তাকে জিজ্ঞাসা করেন, তন্নি, চলে এসেছিস? আর আমাদের কাজটা কত দূর এগোলো? বাবা, আমাদের কাজটা ঠিকঠাক এগোচ্ছে। রাহাতের মনে আমি আমার ভালোবাসার বীজ রোপণ করে দিয়েছি, এবার শুধু ফল পাওয়ার অপেক্ষা। হা হা হা, আমি জানতাম তুই এটা করতে পারবি, কারণ তুই আমার মেয়ে। বাবা, তুমি চিন্তা করো না, তুমি রাহাতের বাবাকে সর্বশান্ত করেছিলে, আর আমি ওকে সর্বশান্ত করব। ওদেরকে শান্তিতে থাকতে দেব না। কিন্তু বাবা, তুমি ছোটবেলা থেকেই আমাকে ওদের ওপর অনেক নফরত দিয়ে বড় করেছো, কিন্তু কেন তোমার সাথে রাহাতের কিসের শত্রুতা? হ্যাঁ, এখন বলার সময় এসেছে। রাহাতের মা এবং আমার মা এক হলেও আমাদের বাবা ছিল ভিন্ন। আমার বাবা মারা যাওয়ার পর মা রাহাতের বাবাকে বিয়ে করেন, কিন্তু আমি রাহাতের বাবার নিজের সন্তান না হওয়ায়
তিনি আমাকে সব অধিকার থেকে বঞ্চিত করেন। পরিবারের সমস্ত সম্পত্তি রাহাতের নামে লিখে দেন। মা এই অবিচার সহ্য করতে না পেরে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যান। তবে রাহাতের বাবা ছিলেন একজন নরম মনের মানুষ। তিনি হয়তো ভেবেছিলেন আমাকে সান্ত্বনা দেবেন, তাই তার ব্যবসায় আমাকে পার্টনার বানান। কিন্তু তিনি বুঝতে পারেননি আমি কি পরিকল্পনা করে রেখেছি। তার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আমি ধীরে ধীরে তার সব কিছু নিজের করে নেই। শেষমেশ তাকে সর্বশান্ত করে দিয়ে আমি যা চেয়েছিলাম তা অর্জন করি। আমার জন্য এটা শুধু প্রতিশোধ ছিল, যা আমি মা এবং নিজের প্রতি হওয়া অবিচারের জবাব হিসেবে নিয়েছি। তুমি চিন্তা করো না বাবা, রাহাত টাকা জমাচ্ছে, নিজে ব্যবসা করবে, বাবার ব্যবসা বসবে না, কিন্তু তার সেই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে। এরপর তন্নি আর তার বাবা জোরে জোরে হেসে উঠল। এদিকে ইরিন রাহাতের পাশে বসে তার ঘুমন্ত মিষ্টি মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ও এত নির্ভার আর নিষ্পাপ লাগে ঘুমন্ত অবস্থায়। ওকে দেখলে মনে হয় জীবনের সব ক্লান্তি যেন মিলিয়ে যায়। আমি কি ওর জন্য যথেষ্ট? আমি কি ওর এই প্রশান্তির কারণ হতে পারবো একদিন? রাত প্রায় 2টা। ইরিনের চোখগুলো ঘুমে ভারী হয়ে আসছে। সে আর তাকিয়ে থাকতে পারছে না। নিজের অজান্তেই রাহাতের পাশে শুয়ে পড়ে। ঘুমের গভীরে থাকা রাহাত অবচেতনেই ইরিনকে জড়িয়ে ধরে। দুজনের শরীরের উষ্ণতা আরও কাছে থাকার সেই মুহূর্ত যেন এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। এক ধরনের মিষ্টি অজানা টান। কেউ কাউকে ছেড়ে যেতে চায় না। আর এভাবেই গভীর ঘুমে তলিয়ে যায় দুজনেই। সকালে সূর্যের আলো ঘরে ঢুকতেই রাহাতের ঘুম ভাঙে। চোখ মেলে সে দেখে ইরিন তার বুকের মধ্যে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ রাগে ফেটে পড়ে। এটা কি করছো তুমি? আমার পাশে এভাবে শুয়ে পড়ার সাহস কিভাবে হলো? আমি তো কিছু করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু মনে নেই। কিছু মনে নেই? নিজের সীমা বুঝতে শিখো ইরিন। এটা আমার ব্যক্তিগত জায়গা, তুমি এখানে আসতে পারো না। আমি ইচ্ছে করে করিনি রাহাত। তুমি এমন কথা বলছো যেন আমি তোমার কোনো বড় অন্যায় করে ফেলেছি। অন্যায় করেছো না? তুমি কি ভাবছো এভাবে আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে আমি তোমাকে মেনে নেব? আমি এমন কিছু চাইনি রাহাত। আমি জানি তুমি আমাকে মেনে নাওনি, কিন্তু আমি তো তোমার বউ। বউ? তুমি কাগজের একটা নামমাত্র বউ ইরিন। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, আর হবে না। এই বিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। তোমার এসব নাটক বন্ধ করো। আমি তো শুধু চেষ্টা করছি তোমার কাছে একটু জায়গা পাওয়ার জন্য। চেষ্টা করে লাভ নেই। তুমি আর আমি কখনো একসাথে থাকতে পারবো না ইরিন। এটা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। তুমি কেন এমন নিষ্ঠুর হচ্ছ? আমি তো তোমার জীবনে জোর করে আসিনি। আমাদের বাবা মায়ের ইচ্ছেতেই এই সম্পর্ক হয়েছে। সেটা সত্যি, কিন্তু আমার মনে কোনো জায়গা নেই এই সম্পর্কের জন্য। তুমি ভালো মেয়ে, কিন্তু আমাদের এই বিয়ে এটা ভুল। শোনো ইরিন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর মনে হলো তোমাকে জানানো উচিত। আমি আমার জীবন আমার মতো করে গড়তে চাই। আমার পছন্দের একটা মানুষ আছে, সে হলো তন্নি, এবং আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। ইরিনের মনে যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। তন্নির নাম শুনে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিভাবে রাহাত এত নির্দয় হতে পারে? এই সম্পর্কের এতটুকু গুরুত্ব কি তার কাছে নেই? তার চোখে জল উপচে পড়েছে, কিন্তু সে কথা বলতে পারছে না। যেন গলার কিছু আটকে গেছে তার। ইরিনের ভাঙা হৃদয়ের প্রতিটা টুকরো তার চোখে জল হয়ে ঝরে পড়ছে। মনে হচ্ছে তার জীবনের সব আশার স্বপ্ন আর ভালোবাসা ধূলিসাৎ হয়ে গেল। রাহাতের মুখের দিকে তাকিয়ে ইরিন অনুভব করলো ভালোবাসার এই যুদ্ধে সে একাই লড়ছে। তার হৃদয় জ্বলছে, কিন্তু সে এই আগুনের তাপ দেখাতে চায় না। ইরিন ধীরে ধীরে চোখ মুছে নিয়ে নিজের কান্না চেপে বলল, বাবা, তুমি কেন আমার ছোট্ট জীবনটা এভাবে ভেঙে দিলে? কেন আমাকে এমন দায়িত্বের ভার দিয়ে এত তাড়াতাড়ি বড় করে দিলে? আমার শৈশব, আমার স্বপ্ন, সবকিছু তুমি যেন গিলে ফেললে। আমি কি এতটাই বোঝা ছিলাম তোমার কাছে? তোমার একটাই ভুল সিদ্ধান্ত আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমার তো বয়সই হয়নি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার। তুমি কি একবারও ভাবলে না আমি এই অল্প বয়সে এত কষ্ট কিভাবে সহ্য করব? বাবা, আমি কি এমন ভুল করেছিলাম যে আমাকে এমন কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিলে? আমার জীবনটা এখন কেবলই দুঃখ আর বোঝার পাহাড়। কতদিন আর কত কষ্ট আমাকে সইতে হবে? ইরিনের চোখে একের পর এক অশ্রু ঝরে পড়ছে। তার মনের ভেতর দুঃখ আর হতাশার কালো মেঘ ঘিরে ধরেছে।
বাবা মায়ের সিদ্ধান্তে সে নিজের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে এই ত্যাগের বিনিময়ে সে শুধু কষ্ট আর নিঃসঙ্গতাই পেয়েছে। রাহাত রাগে ফুঁসতে ফুঁসতে বাসা থেকে বেরিয়ে যায়। তার এমন আচরণ দেখে রাহাতের মা চিন্তিত হয়ে পড়েন। মনের ভিতরে এক ধরনের অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল। কোনো কিছু আন্দাজ করতে পেরে ত্রিনি দ্রুত ইরিনের রুমের দিকে ছুটে যান। রুমে ঢুকে দেখেন ইরিন মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়েছে। তার ছোট্ট শরীরটা কাঁপছে আর চোখের জল গাল বেয়ে মেঝেতে পড়ছে। এই দৃশ্য দেখে রাহাতের মায়ের বুক মূর্ছট দিয়ে উঠল। তিনি কাছে গিয়ে ইরিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, মা, কান্না করিস না, আমি তোর মনের কষ্ট বুঝতে পারছি। দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। রাহাত তোকে ভালোবাসবে, বিশ্বাস রাখ। মারে, কিছু ঠিক হবে না মা। রাহাত তন্নিকে বিয়ে করতে চলেছে। ইরিন, মা কান্না করিস না। আমি জানি রাহাত যা বলেছে সেটা শোনার পর তোর জন্য এই পরিস্থিতি মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু মা, জীবনে সবসময় ঝড় আসে আর সেই ঝড় পেরিয়েই শক্ত হতে হয়। আমি তোর পাশে আছি, তুই একা নস। মা, রাহাত আমাকে একদিনের জন্য বউয়ের মর্যাদা দেয়নি। আমি কি দোষ করেছিলাম? কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? মা, আমি জানি রাহাত যা করছে তা ঠিক নয়। সে নিজেই বুঝতে পারছে না কি ভুল করছে। আমি ওর সঙ্গে কথা বলবো, কিন্তু তুই একটু ধৈর্য ধর। আমি জানি তোর মতো মেয়েকে কেউ অবহেলা করতে পারে না। কিন্তু মা, রাহাত তো আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমার এখানে থাকার আর কি মানে হয়? আমি আর এখানে থাকতে পারবো না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। না মা, তুই কি বুঝতে পারছিস? এভাবে চলে গেলে রাহাতের ভুল আরো বেড়ে যাবে। তুই যদি নিজেকে সামনে রাখিস তাহলে হয়তো একদিন ওকে নিজের ভুলটা বুঝতে বাধ্য করতে পারবি। মা, আমি আর পারছি না। আমার নিজেরও তো একটা আত্মসম্মান আছে মা। মা, আমি তোকে জোর করব না। তুই যা ঠিক মনে করিস তাই কর, কিন্তু মনে রাখিস আমি সবসময় তোর পাশে আছি। যদি কখনো মনে হয় আবার ফিরে আসতে চাস, আমি তোকে স্বাগত জানাবো। ইরিন তার ফোনটা হাতে নিয়ে বাবাকে কল দিল। ফোন রিসিভ করতেই ইরিন অশ্রুসিক্ত কণ্ঠে কান্না করে শুরু করে দিল। তার কান্নার শব্দে তার বাবা বিচলিত হয়ে পড়লেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? বাবা, আমি আর এই বাসায় থাকতে পারছি না। তুমি আসো, আমাকে নিয়ে যাও। মা, কি হয়েছে আমাকে খুলে বল। বাবা, রাহাত আজ পর্যন্ত একদিনও আমাকে তার বউ হিসেবে মেনে নেয়নি। আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু এখন আর পারছি না। রাহাত অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। কি বলছিস মা? এসব আমাকে আগে জানালো না কেন? আমি এখনই আসছি। ওই লম্পটটার সাথে আমি আর তোকে থাকতে দেব না। বলেই ইরিনের বাবা ফোনটা কেটে দিলেন। এদিকে রাহাত বাইরে গিয়ে তন্নিকে ফোন দিল। তারপর বলল, তন্নি, তুমি কোথায়? কেন? আমি তো বাসায়। কি হয়েছে? তুমি কি আমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আমি তো এটাই চাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তন্নি আনন্দে ভরপুর। তার সমস্ত পরিকল্পনা আজ সফল হতে চলেছে। তার মন যেন সারা দেহেও নেচে উঠেছে। সে তাড়াতাড়ি নিচে চলে গেল এবং তার বাবাকে সব কিছু জানালো। তারপর তার পরবর্তী পদক্ষেপের জন্য তন্নি একটি গুরুত্বপূর্ণ ফোন কল করার সিদ্ধান্ত নিল। সে বাংলাদেশের সাইবার জগতে পরিচিত হ্যাকার কিং নাইটফল নামে পরিচিত ব্যক্তিকে ফোন দিল। আপনি কি বাংলাদেশের সাইবার জগতের হ্যাকার কিং নাইটফল বলছেন? কিন্তু আপনি কে, আর আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমি আপনার গার্লফ্রেন্ড মিস জারার পরিচিত একজন, তার কাছ থেকেই নাম্বার নিয়েছি। ও আচ্ছা, তা বলুন কি প্রয়োজন? আমি আমার বয়ফ্রেন্ডের মোবাইল হ্যাক করে তার ব্যাংকের সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে চাই। তার জন্য কি করতে হবে? কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে হলে দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি, তার অ্যাকাউন্টের সব ইনফরমেশন জেনে নিতে হবে, যা তার সম্পূর্ণ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে। আর দ্বিতীয়টি, যদি তার মোবাইলটা কয়েক মিনিটের জন্য আমার হাতে চলে আসে, তবে সেই মুহূর্তে কাজটি সেরে ফেলতে পারবো। তাহলে দ্বিতীয়টি আমাদের জন্য সহজ হবে। আমি আপনাকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, এখানে চলে আসুন। তারপর তন্নি নিজের মুখ থেকে এক ঝলক হাসি ফুটিয়ে প্রস্তুতি নিতে লাগলো।
তার মেকআপের সাথে এমন চতুরভাবে অজ্ঞান করার মেডিসিন মিশিয়ে দিল যেন কোনো সন্দেহ না থাকে। তার এক একটি পদক্ষেপ ছিল যেন এক কঠিন পরিকল্পনার অংশ। প্রতিটি মুহূর্তে সে নিশ্চিত ছিল যে তার লক্ষ্য অর্জন করতে আর বেশিক্ষণ বাকি নেই। প্রায় 1 ঘন্টা পর রাহাত চলে এলো। দরজার কলিং বেলটা বাজাতেই তন্নি তড়িঘড়ি করে দরজা খুলে দিল এবং রাহাতকে ভেতরে নিয়ে এসে তারকে জড়িয়ে ধরল। এক মুহূর্তেই রাহাতও নরম হয়ে গেল। তন্নির ঠোঁটে ঠোঁট রেখেই সে যেন রাহাতের প্রতিরোধ শক্তিটুকুও ভেঙে ফেলল। প্রায় 3 মিনিট পর রাহাত অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তন্নি হেসে ওঠে। সে জানতো তার পরিকল্পনা পুরোপুরি সফল হতে চলেছে। তারপর তন্নি দ্রুত মোবাইলটা হ্যাকার নাইটফলের হাতে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে হ্যাকার কয়েক মিনিটের মধ্যে রাহাতের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 60 লক্ষ টাকা ট্রান্সফার করে দিল। তন্নি একেবারের জন্য থামল না। সে সঠিক সময়ে রাহাতকে গাড়িতে তুলে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ফেলে দিল। প্রায় 4 ঘন্টা পর রাহাত উঠে চোখ মেলল। চারপাশে কিছুই দেখল না। সেসব স্থান যেন অচেনা হয়ে গিয়েছিল। একটানা তাকিয়ে রইল। কোথাও কোনো জীবন্ত প্রাণী ছিল না। যে এক অন্ধকার দুনিয়ায় তাকে ফেলে দেওয়া হয়েছে। মোবাইল হাতে নিয়ে সে বাসায় ফোন দিতে যাচ্ছিল। ঠিক তখনই স্ক্রিনে দেখল টাকা ট্রান্সফারের মেসেজটি। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো, যেন তার পুরো দুনিয়া এক লহমায় ধ্বংস হয়ে গেল। তার সমস্ত চেষ্টাই আজ ব্যর্থ। আর সব কিছু শেষ হয়ে গেছে। আফসোস আর হতাশার বন্যায় ডুবে সে শুধুমাত্র ভাবতে থাকলো, এটা কিভাবে হলো? তাহলে কি তন্নি আমাকে তার জালে ফাঁসিয়েছিল? তার বাবা যেরকমভাবে আমার বাবাকে নিঃস্ব করেছিল, সেও কি আজ আমার সব কিছু কেড়ে নিল? আমি এতটা বোকা কিভাবে হতে পারলাম? তার ভেতরে এক তীব্র বেদনাবোধ জন্ম নিল। নিজের উপর ক্ষোভ আর অবিশ্বাস যেন তাকে পুরোপুরি ভর করে ফেলেছিল। রাহাত কষ্টে জর্জরিত। কোনো রকমে উঠে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হাইওয়ের কাছে পৌঁছাতে সে লিফট চাইতে লাগলো, কিন্তু হঠাৎ একটি ট্রাক এসে তাকে ধাক্কা মেরে চলে গেল। মুহূর্তে রাহাত রাস্তায় লুটিয়ে পড়ল। চারপাশ রক্তে ভেসে গেল। স্থানীয় একজন লোক দৌড়ে এসে রাহাতকে দ্রুত হসপিটালে নিয়ে গেল। হাসপাতালে যাওয়ার পথে লোকটি রাহাতের পকেট চেক করলো এবং সেখান থেকে তার আইডি কার্ড ও বাসার নাম্বার পেয়ে গেল। সে তখন দ্রুত রাহাতের বাসায় কল করলো। ফোনটা রিসিভ করতেই রাহাতের বাবা, হ্যালো, কে বলছেন? আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। ঢাকা টু সিলেট হাইওয়ের মধ্যে একটা ট্রাক একটা ছেলেকে ধাক্কা মেরে চলে যায়। ছেলেটার নাম রাহাত। সে আপনার কি হয়? কি বলছো বাবা? তুমিও তো আমার ছেলে হও। আঙ্কেল, আমরা তাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে এসেছি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। রাহাতের বাবা কান্নায় ভেঙে পড়েন। তখন সেখানে উপস্থিত হয় ইরিনের বাবা। তিনি ভিতরে ঢুকতেই ইরিনকে ডাকতে শুরু করেন। ইরিন, মা তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আমি তোকে নিয়ে চলে যাব। আমি তোকে আমার বন্ধুর ছেলের কাছে বিয়ে দিয়েছিলাম সুখের জন্য, কিন্তু তোকে এভাবে কষ্ট পেতে হবে? আমি বুঝিনি আমার বন্ধু আমার সাথে বেইমানি করেছে। তখনই রাহাতের বাবা আরও জোরে জোরে কান্না করতে শুরু করেন। তার কান্না শুনে উপর থেকে রাহাতের মা ও ইরিন দৌড়ে নেমে আসেন। রাহাতের মা তার বাবাকে জিজ্ঞাসা করেন, এই কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? রাহাতকে নাকি একটা ট্রাক ধাক্কা মেরে চলে গেছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে। সেখানকারের জন্য আমাদের এখনই যেতে হবে। তার অবস্থা খুবই খারাপ। মুহূর্তেই রাহাতের মাও কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ইরিনের বাবা তাদের কান্নায় মন গলেনি। তার মেয়ের কান্না দেখে সে কঠোর হয়ে গেছে। তিনি ইরিনকে বললেন, ইরিন, তুই চল আমার সাথে। বাবা, আমি জানি রাহাত কখনো আমাকে সঠিকভাবে ভালোবাসেনি। এতদিন রাহাতের অবহেলা সহ্য করেছি, কিন্তু এখন যে পরিস্থিতি, আমি তাকে একা ছেড়ে যেতে পারবো না। আমি তাকে ভালোবাসি, আর তার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। বাবা, আমাকে তার পাশে থাকতে দিন। আমি আজ রাহাতকে ছেড়ে যেতে পারবো না। ইরিনের বাবা তার মেয়ের কথায় কিছুই বললেন না, শুধু চুপচাপ চলে গেলেন। এরপর রাহাতের বাবা মা একটি গাড়ি নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রায় 2 ঘন্টা পর তারা হাসপাতালে পৌঁছালেন। হাসপাতালে পৌঁছানোর পর তারা ওই লোকটাকে ফোন করলেন। ওই লোকটি তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার রাহাতের বাবা মাকে দেখে বললেন, রাহাতের অবস্থা খুবই সংকটজনক। তাকে এখনই অপারেশন না করালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ডাক্তার, আপনি যেভাবেই হোক আমার ছেলেটাকে বাঁচান। যত টাকা লাগে আমি দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করেন। অপারেশনের ব্যবস্থা আমরা আগে থেকে করে রেখেছি, আর ব্লাডও আমাদের ব্লাড ব্যাংকে আসে। আপনি এখনই যান, তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা করুন। ঠিক আছে।
রাহাতের বাবা কাউন্টারে টাকা জমা করে দিলেন। রাহাতকে অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ইরিন আর রাহাতের মা অপারেশন থিয়েটারের বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। প্রায় 3 ঘন্টা পর অপারেশন শেষ হয় এবং ডাক্তার বের হয়ে এলেন। ইরিন দ্রুত উঠে ডাক্তারকে ঘিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তার, আমার জামাইয়ের অবস্থা কেমন? সে ঠিক হয়ে উঠবে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমরা কয়েক ঘন্টা পর ওকে রুমে দিয়ে দিব, তখন দেখা করতে পারবেন। ইরিন ও রাহাতের বাবা মা কিছুটা শান্ত হয়ে কেবিনে গিয়ে রাহাতের জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রায় 8 ঘন্টা পর রাহাতকে কেবিনে দেওয়া হলো। রাহাতের বাবা মা তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। রাহাত চোখ খুলে ইরিনের দিকে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে। রাহাতের ভেতর এক অজানা মায়া সৃষ্টি হলো, যা তাকে অদ্ভুতভাবে নাড়া দিল। রাহাতকে আরও কিছুক্ষণ হাসপাতালে থাকতে হবে। এই কয়দিনে ইরিন তার পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, মুখে তুলে খাইয়ে দিয়েছে, তার সব কাজকর্ম করেছে এবং প্রতিটি মুহূর্তেও তার পাশে ছিল। একদিন রাহাত ঘুম থেকে উঠে দেখল ইরিন তার পায়ের কাছে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে। রাহাত চুপচাপ তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, এই পিচ্চি মেয়েটা কি অদ্ভুত! তার মায়াবী চেহারা, নরম ব্যবহার, এটা তো শুধু আমার মনকেই শান্তি দেয়। কিন্তু আমি তো এতদিন তাকে অবহেলা করেছি, তাকে কখনো ভালোভাবে দেখিনি। তবে আজ তার প্রতি অনুভূতিটা আলাদা। এত কষ্ট সহ্য করার পরও সে আমার পাশে থাকছে। আমি কেন এতটা নিষ্ঠুর ছিলাম? কিভাবে তাকে এতটা উপেক্ষা করতে পারলাম? রাহাতের মনে এক অজানা দোষবোধ আর অনুশোচনা তৈরি হচ্ছিল। এই মেয়েটা আমার প্রতি তার ভালোবাসার কোনো সীমা নেই, আর আমি তাকে কখনোই সেই ভালোবাসা ফিরিয়ে দেইনি। এখন তার কাছে কি আমি উপযুক্ত? দীর্ঘ 10 দিন পর রাহাতকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। সবাই তাকে বাসায় নিয়ে আসে। বাসায় পৌঁছানোর পর রাহাতের বাবা মা তার কাছে জানতে চাইলেন কি হয়েছে। রাহাত সব কিছু খুলে বলে, তার বিপদ, দুর্ঘটনার কথা। তারপর রাহাতের বাবা মা বাইরে চলে গেলেন। ইরিনও বের হতে চাচ্ছিলেন, কিন্তু হঠাৎ রাহাত তার হাত টেনে ধরে ফেলল। রাহাত কিছু সময় চুপ করে থাকলো। তারপর চোখে এক ধরনের কষ্ট আর অনুশোচনা নিয়ে ইরিনের দিকে তাকিয়ে বলল, ইরিন, আমি জানি আমি তোমাকে কখনোই বউ হিসেবে গ্রহণ করিনি। এতদিন শুধু তোমাকে অবহেলা করেছি। তুমি এত ছোট ছিলে, তাই আমি ভেবেছিলাম তুমি কিছু বুঝতে পারবে না। কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমার জীবনে কত গুরুত্বপূর্ণ। তুমি যে আমার পাশে ছিলে সেদিনগুলোতে, তার জন্যে আমি কৃতজ্ঞ। আমি জানি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, কিন্তু আমি তো তোমার এই ভালোবাসাকে কখনো মূল্য দিইনি। আমি অনেক ভুল করেছি। আমি জানি তোমার কাছ থেকে ক্ষমা চাওয়া সহজ নয়, কিন্তু আমি তোমাকে শুধু একটিই বলবো, দয়া করে আমাকে ক্ষমা করো আর আমাকে সঠিকভাবে তোমার পাশে থাকার সুযোগ দাও। রাহাতের গলায় কণ্ঠে আবেগ ছিল আর চোখে অশ্রু জমেছিল, যেন প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরতা থেকে বেরিয়ে আসছিল। ইরিন কিছুক্ষণ চুপ করে রাহাতের দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখে পানি জমে গেল, কিন্তু কণ্ঠে শক্তি রেখে সে বলল, রাহাত, তুমি আমাকে কখনো বউ হিসেবে মেনে নাওনি, কিন্তু আমি কখনোই তোমার কাছে কোনো কিছু আশা করিনি। তুমি তো ছিলে আমার জীবনের একমাত্র মানুষ, আর আমি তোমার পাশে থাকার জন্য সবকিছু সহ্য করেছি। তবে আমি আজও। ইরিন আর কিছু বলতে না দিয়ে রাহাত তাকে জড়িয়ে ধরে, কিন্তু ইরিন তাকে এক ঝটকায় ছাড়িয়ে নেয় আর বলে, এত সহজে কি তুমি আমাকে এখন আবার কাছে নিতে চাইছো? তোমার কাছে সবকিছু এতই সহজ মনে হয়? কিন্তু না, এটা সহজ হবে না। এখন তুমি আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে হবে, তারপর আমি চিন্তা করে দেখব তোমার বউ হিসেবে থাকা চাই কিনা। রাহাত হাঁটু গেড়ে বসে, ইরিনের হাতটা আলতো করে ধরল। তার চোখের এক ধরনের গভীর ভালোবাসা আর গলার স্বরে এমন কিছু অনুভূতি ছিল যা সে কখনো প্রকাশ করেনি। সে ধীরে ধীরে বলল, তোমাকে আমি কিভাবে বোঝাবো তুমি আমার জীবনে কি জায়গা দখল করো? তুমি যেন রাতের আকাশের সেই উজ্জ্বল তারা, যারা আলোয় আমার প্রতিটা মুহূর্ত আলোকিত। তোমার হাসি যেন চাঁদের মিষ্টি আলো, যা আমার হৃদয়ের অন্ধকার কোণগুলোকে আলোকিত করে। তোমার চোখের গভীরতা যেন রাতের নীল আকাশ, অসীম, অথচ তাতে ডুবে যেতে ইচ্ছে করে। তোমাকে দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত ফুল যেন তোমার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে গেছে। গোলাপের লাল রং তোমার গালের আভায় হেরে যায়। সূর্যমুখীর উজ্জ্বলতাও তোমার হাসির সামনে নিষ্প্রভ হয়ে পড়ে। তোমার মিষ্টি কণ্ঠস্বর যেন বসন্তের প্রথম কোকিলের ডাক, যা আমার মনে এক নতুন আনন্দ এনে দেয়। তুমি শুধু আমার ভালোবাসাই নও, তুমি আমার অনুপ্রেরণা, আমার শান্তি, আমার সব কিছু।
আমি চাই তোমার হাত ধরে প্রতিটা সকাল শুরু হোক এবং তোমার পাশে থেকে প্রতিটা রাত শেষ হোক। আমি চাই আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার ভালোবাসার আলোয় ভরে উঠুক। তাই আজ আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই। তুমি কি হবে আমার জীবনের সেই চাঁদ যাকে আমি সারা জীবন ভালোবেসে যাব? তুমি কি আমাকে তোমার হৃদয়ের একমাত্র স্থানটি দেবে? আমি আর একদিনও তোমাকে অবহেলা করতে চাই না। আমি তোমার জন্য সারা জীবন জেগে থাকতে চাই। তোমার হাসি, তোমার কান্না, তোমার প্রতিটা মুহূর্ত আমি আগলে রাখতে চাই। ইরিন, তুমি কি আবার আমার কাছে নতুন করে আসবে? আমাকে এই সুযোগ দেবে? হবে কি আমার জীবনের পিচ্চি মহারানী? ইরিন আবেগে কেঁদে ফেলল। রাহাত তার হাত ধরে আবারও বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে প্রতিটি দিন তোমার জন্য হবে। আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেব। তুমি শুধু আমার হাতটা ধরে রেখো আর আমাকে বিশ্বাস করো। রাহাতের কথাগুলো শুনে ইরিনের চোখে জল এসে গিয়েছিল, কিন্তু তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। ইরিন বলল, হ্যাঁ গো, আমি তোমার পিচ্ছি বউ হয়ে তোমার পাশে সারা জীবন থাকবো, সুখে দুঃখে সব সময়। তোমার সঙ্গে আমার সব কিছু ভাগ করে নিতে চাই, তোমার হাসি, তোমার কষ্ট, তোমার সব কিছু। তুমি যতটা আমাকে চাও আমি ততটাই তোমাকে চাই। আমি তোমার সঙ্গেই থাকতে চাই আজীবন। রাহাত ইরিনকে টান দিয়ে নিয়ে বিছানায় পড়ে যায়। তারপর ইরিনের ঠোঁট ছোড়া তার দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট পর, আরে আপনারা এখনও বসে আছেন? আপনাদের কি মনে হয় এখানে কি 5 মিনিটে কিছু শেষ হবে? যান যান, যার যার কাজে যান, তাদেরকে তাদের কাজ করতে দিন। হ্যালো প্রিয় বন্ধুরা, এই প্রথমবার আমি নিজের থেকে একটি গল্প লেখার চেষ্টা করেছি। জানি গল্পটি আমি যেমন কল্পনা করেছিলাম ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে হয়তো পারিনি। তারপরও গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো কিংবা খারাপ, দুটোই জানাবেন। আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দয়া করে কমেন্ট করে আপনাদের মূল্যবান পরামর্শ এবং মতামত জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আরও নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং আপনাদের জন্য আমি আশিক এবং প্রিয়াঙ্কা জুটির গল্প নিয়ে হাজির হব খুব শীঘ্রই। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।